আচ্ছা, তোমাদের যেটা হিস্ট্রি পোর্শন আছে, মানে সেখান থেকে প্রথম দিনে লাইভ বুদ্ধা হয়েছিল, তারপর রয়্যাল প্যাট্রোনেজের উপর হয়েছিল, যেটা ওই অশোক কনিষ্ক। তার আগে মানে বিভিন্ন যে বুদ্ধের সমকালীন যে পরিস্থিতি, পলিটিক্যাল কন্ডিশন, রিলিজিয়াস কন্ডিশন, সোশিও ইকোনমিক কন্ডিশন, এগুলোর উপর ক্লাস হয়েছে। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে বৌদ্ধ সঙ্গীতি এই বিষয়ে। আর একদিন ক্লাস হবে, আরও কিছুটা পোর্শন বাকি রয়ে গেছে। তো মোটামুটি এই জায়গাটা শেষের দিকেই এসে গেছে। তো কাউন্সিল অর্থে সঙ্গীতি যেটা, সেটা ইংরাজিতে বলা হচ্ছে। সঙ্গীতির ব্যাপারটা তোমরা মোটামুটি জানো, প্রথম বৌদ্ধ সঙ্গীতি, দ্বিতীয় সঙ্গীত, বৌদ্ধ সঙ্গীতি ইত্যাদি। তবে তোমরা যেটুকু পড়েছিলে ওটা হয়তো একটা দুটো ইনফরমেশন, মানে একটা দুটো প্যারাগ্রাফের মতন জিনিস, এখানে একটু ডিটেলসে পড়তে হবে। এবং পালি পোর্শনের যে কোর্স, মানে প্রত্যেকটা সাবজেক্টের তো একটা নেচার থাকে, বা তার যখন নোটসগুলো যখন লিখতে হবে তার একটা মানে ফ্লেভারের মতন বলা যেতে পারে, যে একটা তার একটা আলাদা ধরন থাকে। তো পালির ক্ষেত্রে যে বিষয়গুলো আছে এই হিস্ট্রি পোর্শনে, যেমন তোমার সঙ্গীতি পড়লে, অশোক পড়লে, কনিষ্ক পড়লে, এগুলো ইতিহাসের মধ্যেও পড়েছো, কিন্তু এখানের আসপেক্টটা হচ্ছে পালি সাহিত্য ভাষা। এই বিষয়গুলোর ওপরে পালি সাহিত্যে কি বলা হয়েছে, বা পালি সাহিত্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়বস্তুগুলো উপস্থাপন করা আছে। তো সঙ্গীতের ক্ষেত্রে ইতিহাসে তোমরা যেগুলো পড়েছো এখানেও সেগুলো কিছুটা রিপিটেশন পাবে, কিন্তু একটু ডিটেলসে থাকবে, এবং সেটা অনেকটাই হচ্ছে পালি সাহিত্য ঘেঁষা। আচ্ছা, তো ডেভেলপমেন্ট অফ বুদ্ধিজম সেকশনের মধ্যে বুদ্ধিস্ট কাউন্সিলস আছে, ফার্স্ট কাউন্সিল, সেকেন্ড কাউন্সিল, থার্ড অ্যান্ড ফোর্থ কাউন্সিল। তো প্রথমে এটা যেটা আছে, এটা প্রথম সঙ্গীতির উপরে প্রশ্ন। আমি কিছুটা প্রশ্নগুলো এক্সপ্লেন করছি। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম সঙ্গীতি? সঙ্গীতি বলতে কী বোঝো? গিভ অ্যান অ্যাকাউন্ট অফ এনি ওয়ান অফ দ্য সঙ্গীতিস উইথ স্পেশাল রেফারেন্স টু ইটস হিস্টোরিসিটি। তো বলছে যে সঙ্গীতি সম্পর্কে বলতে চারটি সঙ্গীতি মুখ্যত এখানে পাঠ্য আছে, আর তার ঐতিহাসিকতার উপরে কিছু বিবেচনা করতে বলেছে, মানে কতটা অথেন্টিক, ওই সময় আদৌ হয়েছিল নাকি হয়নি। কেন এই কথা বলা, এটা পরে সঙ্গীতিগুলো পড়তে গিয়ে কিছুটা প্রসঙ্গ উঠে আসবে। এখানে আরও বলছে যে বুদ্ধিস্ট কাউন্সিলের পালি টার্ম কি, ওই সঙ্গীতি যেটা, এবং সংজ্ঞায়ন বলে আরেকটি শব্দ প্রচলিত আছে। রাইট এ নোট অন দ্য প্রসিডিংস অফ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল পয়েন্টিং আউট ইটস ইম্পর্টেন্স। তো প্রসিডিংস মানে কীভাবে প্রিপারেশন, আয়োজন কীভাবে হয়েছিল সঙ্গীতি, সেই সব সম্পর্কে বলা, এবং এর গুরুত্ব কী আছে। Discuss a question whether there is any historical foundation for the tradition about the Buddhist councils. Write a note on the proceedings of the first Buddhist council. ওই একই কথা। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলের ডিটেলস বলেছে, অ্যাজ ডেপিক্টেড ইন পালি টেক্সট অ্যান্ড ডিসকাস ইটস অথেন্টিসিটি। পালি গ্রন্থগুলো কী বলছে সেই সম্পর্কে বলা। যেমন তোমরা পড়েছো চুল্লবর্গের, বিনাপিটক চুল্লবর্গের যে একাদশ স্কন্ধক আছে, পঞ্চশতিক স্কন্ধক, সেইখানে প্রথম সঙ্গীতির বিষয় আছে। এছাড়া মহাবংশ, দীপবংশ, সামন্ত পাশাদিকা ইত্যাদিতে এই বিষয়ে বলা আছে। পঞ্চশতী বিনয় সঙ্গীতি, এটা ওই প্রথম সঙ্গীতিরই নাম একটা। দ্বিতীয় সঙ্গীতিকে ওরকম সপ্তশতিক সঙ্গীতি বলা হয়। তৃতীয় সঙ্গীতিকে সাহস্রী সঙ্গীতি বলা হয়। পালিটা মানে সহস্রিক হবে। তো সবসময় যে প্রথম সঙ্গীতি দ্বিতীয় সঙ্গীতি বলবে তা না, এখানে পঞ্চশতী বিনয় সঙ্গীতি বললে সেখানে কিন্তু প্রথম সঙ্গীতিকে ইন্ডিকেট করছে। এখানে ওই হোয়াট আর দ্য মানে সার্কামস্ট্যান্সেস ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, ওই একই কথা এখানেও মোটামুটি একই বলেছে, যে অ্যান্ড এস্টিমেট ইট এফেক্ট অন বুদ্ধিজম, বৌদ্ধ ধর্মের প্রভাব কী। তো মোটের ওপরে প্রথম বৌদ্ধ সঙ্গীত থেকে যে যে প্রশ্নগুলো আসছে সেটা হচ্ছে সঙ্গীতি কাকে বলে, পালিতে মানে বুদ্ধিস্ট কাউন্সিল বললে পালিতে কি বোঝায়, পঞ্চশতী বিনয় সঙ্গীত কাকে বলে,
প্রথম সঙ্গীতির কি কি আয়োজন হয়েছিল, অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, তার কি এফেক্ট হয়েছিল বৌদ্ধ ধর্মের ওপর, বা তার কি গুরুত্ব আছে, এইগুলো হচ্ছে এখানে প্রশ্ন। এই সমস্ত বিষয়গুলো একত্র করে এই যে নোট আসে সেখানে বলা। আচ্ছা, ইতস্তত বিক্ষিপ্ত কিংবা বিপর্যস্ত। বিক্ষিপ্ত মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা মানে এটা এখানে মানে এখানে আছে, ওটা ওখানে আছে এরকম। আর বিপর্যস্ত মানে হচ্ছে ঘেঁটে আছে, যেটা আছে কিন্তু এদিক ওদিক ছড়িয়ে। বিপর্যয় শব্দটা আছে, যেটা ওই প্রাকৃতিক বিপর্যয়, এদিক ওদিক, বা বর্ণ বিপর্যয় শব্দটা শুনেছ হয়তো, যেখানে লেটারগুলো আগে পরে হয়ে যাচ্ছে, মানে বাতাসা ত স আছে, সেটা বা সাতা উচ্চারণ হচ্ছে, স আগে চলে যাচ্ছে, ত পরে চলে যাচ্ছে, এইরকম। তো এইরকম বুদ্ধ বচনের সংস্কারের জন্য অভিজ্ঞ ভিক্ষুগণ বহুবার সমবেত হয়ে প্রচলিত বুদ্ধ বচনের সংস্কার সাধন করেছেন। এই জাতীয় মহতী সভায় সংকলিত বুদ্ধ বচনকে সমবেতভাবে আবৃত্তি করা হতো বলে এগুলি সঙ্গীতি বা সংজ্ঞায়ন নামে অভিহিত। সংজ্ঞায়ন শব্দটা কিন্তু পালিতে প্রয়োগ হয়। সঙ্গীতিটা আমরা সার্বিকভাবে দেখি, ইতিহাসেও দেখতে পাওয়া যায়। আচ্ছা, এর মধ্যে প্রথম সঙ্গীতি সম্পর্কে জানা যায়। আচ্ছা, প্রত্যেকটা সঙ্গীতির শুরুতেই কিন্তু এই কথাটি বলা আছে, সঙ্গীতি কাকে বলে। তো এটার ক্ষেত্রে পুরানো স্টুডেন্টরা যারা লিখছে, ওদের তো প্র্যাকটিস হচ্ছে এখন, অনেকেই দেখলাম গড়বড় করেছে। প্রথমেই প্রথম সঙ্গীতি সম্পর্কে যে বিবরণ বলে দিয়ে তারপরে সঙ্গীতি কাকে বলে লিখছে, এটা কিন্তু লেখার ধরন না। বড় প্রশ্ন যখন লিখবে তার কিন্তু একটা ফরম্যাট আছে। নাটক সিনেমা মানে অ্যাকচুয়ালি অ্যাক্টিংয়ের একটা ফরম্যাট থাকে, মানে মিডলে মোটামুটি মাঝামাঝি গিয়ে তার একটা ক্লাইম্যাক্সে ওঠে, তারপর গিয়ে আবার সেটা একটা ফল করে। প্রথমেই যদি ক্লাইম্যাক্স থাকে তাহলে তারপরে গিয়ে ঝুলে গেল জিনিসটা, তাহলে লোকে আর দেখবে না, নাটক ছেড়ে চলে যাবে বা সিনেমা হল ছেড়ে চলে যাবে। তো বড় প্রশ্নের কিন্তু একখানা লেখার একটা প্যাটার্ন থাকে, বিষয়বস্তুকে উপস্থাপনের একখানা রীতি থাকে। যাই হোক, লিখতে লিখতে তোমাদের কিছুটা আয়ত্ত হবে। তো সঙ্গীতি সম্পর্কে যখন বলছে, প্রথমে সঙ্গীতিটা কি সেটা বলতে হবে, তারপরে প্রথম সঙ্গীতিটা কি সেটা বলতে হবে। যদি দ্বিতীয় সঙ্গীতি বা তৃতীয় সঙ্গীতি হয়, সেক্ষেত্রে দ্বিতীয় সঙ্গীতের আগে প্রথম সঙ্গীতি হয়েছে, এবং প্রথম সঙ্গীতি থেকে কি কি মানে ঘটনা প্রবাহ হচ্ছে, বা কেন দ্বিতীয় সঙ্গীতি অনুষ্ঠিত হচ্ছে, এই বিষয়গুলো মোটামুটি উল্লেখ করতে হবে। তারপরে গিয়ে সঙ্গীতিতে কি হলো সেটা, তো এই উপস্থাপনার একটা বিষয় আছে, এবং শেষে তোমাকে কিছু সমালোচনা করতে হবে, উপসংহার যেটা, সেটার প্রসঙ্গে কিছু মন্তব্য থাকবে, তার ভালো মন্দ ইত্যাদি বিষয়। তো এইটা একটা লেখার ফরম্যাট। এটা তোমাদের মধ্যে অনেকেরই এই জিনিসটা নেই, কেন নেই আমি জানি না। হয়তো এইচএসের পরে তো মানে আর্টস জাতীয় সাবজেক্টের সঙ্গে সম্বন্ধ মিটে গেছে বলে, বা অনেকে হয়তো মানে পড়াশোনার সঙ্গে মানে এই বড় প্রশ্ন পড়ার যে এর সঙ্গে তোমরা ছেড়ে বেরিয়ে এসেছো বলে হয়তো এই জিনিসগুলো আসছে। মানে চাকরির পরীক্ষাতে এমসিকিউটাই বেশি পড়তে হয়। তো এই জায়গাটা কিন্তু তোমাদের রপ্ত করতে হবে। এমন নয় যে একটা নোট তোমরা মুখস্থ করে লিখে দিলে, এটা কোনো কথা না। মানে ওই ইনফরমেশানগুলো তোমাদের নিজেদের রাখতে হবে, এবং এক্সামের হলে বসে যাতে নিজে থেকে এই ফরম্যাটে নোটটা বানাতে পারো, সেই ক্যাপাসিটি রাখা উচিত। তো আমি কিন্তু মানে পড়ে নিতাম, পড়ে এক্সাম মানে হলে বসে আনসারগুলো বানাতাম। তো সেই ক্যাপাসিটি না থাকলে কিন্তু লেখার মানে মুখস্থ করে কোনো দিন ভালো নাম্বার পাবে না। আচ্ছা, তো সঙ্গীতির বিষয় বলা হলো, এবার প্রথম সঙ্গীতির সম্পর্কে বলা হচ্ছে যে মানে তার রেফারেন্স দেওয়া হচ্ছে। প্রথম সঙ্গীতি কোথায় কোথায় থেকে আমরা জানতে পারি। তো বিভিন্ন বৌদ্ধ গ্রন্থ, যেমন বিনয় পিটকের চুল্লবর্গের একাদশ স্কন্ধক, পঞ্চশতিক স্কন্ধক, এখানে নামটা উল্লেখ করতে পারো। তোমাদের এর আগে বলেছি যে একটা লেখার নাম্বার ডিপেন্ড করবে মানে তার ওপর তুমি কতগুলো কোটেশান দিচ্ছ, পালিতে কোটেশান, তার ওপরে প্রপার নাউনগুলো ঠিকঠাক থাকছে কি না, এবং একটা স্ট্যাটিস্টিক্সের ব্যাপার থাকে, হিসাবগুলো। যেমন ধরো বিনয় পিটকের ওই 4টে পারাজিকা, 13টা সংঘাতিশেষ, 2টো অনিয়ত, 30টা নিঃসর্গবাদী, এই সংখ্যাগুলো যদি কেউ লিখতে পারে, অবভিয়াসলি সেটা একটা এফেক্ট করবে। তো এই জিনিসগুলো খেয়াল করবে এই জায়গাটা। তাহলে তোমরা অ্যাড করতে পারো একাদশ, নাম হচ্ছে পঞ্চশতিক স্কন্ধক। এই স্কন্ধক সামন্ত প্রাসাদিকা গ্রন্থের নিদান কথা
সমান্তপ্রাসাদিকা কি কেউ বলতে পারবে? এটা আমাদের একজন ফিলোসফি টিচার ছিলেন, তিনি খুব সুন্দর কিভাবে লিখতে হয় কিছু কিছু প্রিন্সিপালগুলো আমাদের বলে দিয়েছিলেন। আসলে আমার ছোট থেকেই ইচ্ছা ছিল যে আমি টিচার হব, তো সমস্ত টিচারদের ভালো জিনিসগুলো আমি অবজার্ভ করি, মানে এখনও অবজার্ভ করি। এই দু একদিন আগে ইস্কন প্রভাবিত একটি এতে গিয়েছিলাম, মানে হরিনাম সংকীর্তনের এতে। তো ওখানে গীতার একটি শ্লোক পড়া ছিল, তো শ্লোকটা পড়াতে গিয়ে তারা ক্লাস করতেছিল, 6বার রিপিট করলো, মানে ওই চাতুর্বর্ণং ময়া সিস্টেম, লোকজন সেটা রিপিট করলো, আবার এইরকমভাবে এ করে পুরো শ্লোকটা বলে তারপরও এক্সপ্লেনেশন হলো। তো ওটা আমার দারুণ লাগলো যে তোমাদেরও যখন পড়ানো হবে, তোমাদেরও তো এইসবই পড়ানো হচ্ছে, ধর্মপদ ইত্যাদি, এবার ক্লাস শুরু হবে। তো ওইখানে যদি এই রিপিটেশনের জায়গাটা করানো যায়, তাহলে অ্যাটলিস্ট মুখস্থ হোক না হোক তোমাদের পালি উচ্চারণের জড়তাটা কেটে যাবে। মানে আমার সামনে যদি আমার ভয়েস শুনে যদি রিপিট করে, তো এটা কেউ বলতে পারলে না সমান্তপ্রাসাদিকা কি গ্রন্থ। বুদ্ধঘোষ এবং বুদ্ধদত্তের এটা ভালো করে পড়বে, মানে এদের এত বেশি কন্ট্রিবিউশন যে এদের রেফারেন্সগুলো চারিদিকে আসবে। সমান্তপ্রাসাদিকা হচ্ছে বিনয় পিটকের অর্থকথা টিকা, যেটা মানে ব্যাখ্যা গ্রন্থ। তো ধরো এই নোটটা তোমাদের প্রোভাইড করা হচ্ছে, এটার উপরে যদি তোমরা চাও যে এই নোটে আরও কিছু এক্সট্রা অ্যাড করবে, এইগুলো হচ্ছে প্রসেস। যেমন এখানে পঞ্চশতিক নামটা দেয়া নেই, এটা তুমি অ্যাড করলে। সমান্তপ্রাসাদিকা হচ্ছে বিনয় পিটকের অর্থকথা, এবং কে লিখেছে? বুদ্ধঘোষ। তাহলে এখানে এটা লেখা যায় যে বুদ্ধঘোষ রচিত বিনয় পিটকের অর্থকথা সমান্তপ্রাসাদিকা গ্রন্থের নিদান কথা। তাহলে এখানে দুটো বিনয় পিটকের অর্থকথা এবং মানে বুদ্ধঘোষের রচনা, দুটো ইনফরমেশন এখানে অ্যাড হলো। এগুলো হচ্ছে প্রসেস, কিভাবে একটা নোটকে আরও ভালো বানানো যায়। আচ্ছা, বিভিন্ন বংশগ্রন্থ, সদ্ধর্ম সংগ্রহ, পাশাপাশি সংস্কৃত বৌদ্ধ গ্রন্থ যেমন মহাবস্তু, আর্য মঞ্জুশ্রী, মূলকল্প, বিবিধ তিব্বতী ও চৈনিক অনুবাদ গ্রন্থ, এবং লামা তারানাথের বিবরণী অন্যতম, যেগুলো থেকে এই বৌদ্ধ সঙ্গীত সম্পর্কে জানা যাচ্ছে। আচ্ছা, চূল্যবর্গীয় বিবরণ অনুসারে পরিনির্বাণের পর বৃদ্ধ বয়সে প্রপোজিত সুভদ্র ভিক্ষুর পরামর্শ। আচ্ছা, এখানটা আমি একটুখানি কনটেক্সটটা বলছি। সেটা হচ্ছে বুদ্ধের যে পরিনির্বাণ হয়, মানে দেহত্যাগ করেন, যে তারপরে কথিত আছে যে তার মোস্ট প্রবাবলি ওনার মানে হ্যাঁ, যখন ওনাকে ইয়ে করা হবে, মানে সব দেহ যখন তোলা হবে, কেউ তুলতে পারছে না, এরকম ঘটনার উল্লেখ আছে। তো তখন ভিক্ষুরা সম্ভবত বলছেন যে তার যে বুদ্ধের শিষ্য মহাকাশ্যপ, তিনি রাজগৃহে আছেন, তিনি মানে যতক্ষণ এসে বুদ্ধের বন্দনা করছেন, যে তার যে সৎকারের কর্ম করা যাবে না। এই জন্য বলা হয় যে 7 দিনের মতন তার যে সব রেখে দেয়া হয়েছিল। তারপরে ওই মহাকাশ্যপ এসে উপস্থিত হন। রাজগৃহ মানে রাজগীর, সেখান থেকে কুশীনগর হচ্ছে এখন ইউপিতে পড়ে, ইউপির একটা জেলা আছে কুশীনগর, নেপালের কাছাকাছি। তো ওই ওই ডিস্টেন্সটা উনি হেঁটে হেঁটে গেছেন, তো গিয়ে তারপরে ওই সৎকার হয়েছে। তো ওখানে ঘটনা হচ্ছে, এই যখন ইনি মহাকাশ্যপ যাচ্ছেন রাজগৃহ থেকে, এই ঘটনা শোনার পরে, মানে বুদ্ধের যে পরিনির্বাণ হয়েছে, তখন সুভদ্র বলে বুদ্ধের কাছে শেষ যিনি দীক্ষা নিয়েছিলেন, প্রব্রজা নিয়েছেন, তিনি হচ্ছে সুভদ্র নামে একজন বৃদ্ধ। তো পঞ্চম অধ্যায়ে আছে মহাপরিনির্বাণ সূত্র, এখন তো ক্লাস হচ্ছে। তো উনি তখন বলছেন যে তিনি তো চলে গেছেন, ভালো হয়েছে, সমুত্তা ময়ং তেন মহাসমনেনা, সেই মহাসমনের থেকে আমরা মুক্ত হয়েছি। ইদানি ইয়ং ইচ্ছিসাম তং করিষ্যাম, ইয়ং ইচ্ছিসাম আমরা যেটা ইচ্ছা করব, ময়ং ইচ্ছিসাম আমরা ইচ্ছা করব, তং করিষ্যাম তাই করব। এই শুনে মহাকাশ্যপ ভাবছেন এই 7 দিনের মধ্যেই এই অবস্থা, মানে তিনি চলে গেছেন বলতে যা ইচ্ছে তাই করবো, মানে লিটারালি যা ইচ্ছে তাই করবো বাংলায় অনুবাদ করলে।
তখন ওই সৎকার ইত্যাদি হয়ে গেছে যখন, তখন গিয়ে উনি রাজগৃহে ফিরে এসে ভিক্ষু সংঘকে একত্রিত করে, ভিক্ষু সংঘ শব্দটি বলা হয় মানে বুদ্ধ নিজে ছিলেন গণতান্ত্রিক একখানি মানে রাজ্যের থেকে এসেছিলেন, এবং বৌদ্ধ সংঘের মধ্যেও কিন্তু মানে রাজতন্ত্রের মতো নয়, সংঘ পরিচালিত হতো ভোটিং সিস্টেমের মাধ্যমে। মানে ভিক্ষুরা আছেন, মেজরিটি যেটা বলবে সেই অনুযায়ী কোনো ডিসিশন নেওয়া হবে সমস্ত কিছুতে, মানে কারোর প্রব্রজাদানের ক্ষেত্রে হোক বা সব জায়গাতে। এবং তার প্রসেসিং আছে, কিভাবে বলা হয়, নিয়ত্তি বলা হয় সেটাকে, মানে কিভাবে জানানো হবে। তো এবং মৌন সম্মতি করা হয়, যে বলা হলো যে আচ্ছা এইটা আমাদের করা হবে, কারোর আপত্তি থাকলে জানান, যদি সবাই চুপ থাকে তাহলে মানে মৌন সম্মতি অনুসারে ওটা ডিসিশন নেওয়া হয়, কেউ যদি আপত্তি করে তো তাহলে তারপর আবার আর্গুমেন্ট শুরু হয়। তো ওই সংঘকে বলতে মানে ভিক্ষুদের একত্রিত করে বলছেন যে এরকম বুদ্ধের যে উপদেশাবলী সেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেগুলো বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সিচুয়েশনটা কীরকম, বুদ্ধের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মানে পালি সাহিত্যের একটা বেসিক্স এই জায়গা থেকে উঠে আসে, মানে এইগুলো রাখা উচিত, মানে কনসেপশনগুলো। তো ব্যাপারটা কীরকম, বুদ্ধ বিভিন্ন জায়গাতে বিভিন্ন জনকে উপদেশ দান করেছেন, বিভিন্ন জন সেটা শুনেছে, এবার সেটা তো লেখা হয়নি তার, এবং সেটা কোনো রেকর্ডেডও হয়, মানে সংকলনও করা হয়নি। যেমন ইদানিংকালে যদি স্বামী বিবেকানন্দের দেখো, তিনি কিছু গ্রন্থ লিখেছেন, যেমন প্রাচ্য পাশ্চাত্য ইত্যাদি, বর্তমান ভারত সম্বন্ধে 3টা না কটা মানে লেখা আছে, এবং বাকি চিঠিপত্র ছিল যেটা পত্রাবলী আকারে সংকলন হয়েছে, বিভিন্ন লেকচার ছিল সেগুলো বিভিন্নভাবে সংকলন হয়েছে, এবং ওনার একজন শিষ্য আসতেন, তিনি ঘটনাবলী লিখে রাখতেন ডায়েরিতে, সেটা স্বামী শিষ্য সংবাদ নামে প্রকাশিত হয়েছে, এবং বিভিন্ন সংকলন হয়েছে, সেগুলো একত্রিত করে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাবলী বাংলায় 10টা ভলিউমে আছে, ইংরাজিতে মানে 8টা না কটা আছে ভলিউম। তো এই যে কম্পাইলেশন হলো, মানে স্বামীজির কথার একটা সংকলন, ত্রিপিটক হচ্ছে অনুরূপ সংকলন। এখন এই সংকলন হওয়ার আগের অবস্থা যদি দেখা হয়, তাহলে তো কোথায় লেকচার দেওয়া হয়েছে, কোথায় আমেরিকার কোনো পত্রপত্রিকায় তার সম্পর্কে হয়তো কিছু লেখা হয়েছে, কি ওই যে শিষ্য বাড়িতে ডায়েরিতে লিখে রেখেছে, তারপর চিঠিগুলো যাকে চিঠি পাঠানো হয়েছে তার বাড়িতে রয়ে গেছে, এরকম অবস্থায় ছিল, সেটাকে সংকলন করা হয়েছিল। বৌদ্ধ সঙ্গীতির এটা হচ্ছে এই বৌদ্ধ বচনের সংকলন। এখন সেটার কনটেক্সট হচ্ছে সুভদ্র পরিব্রাজক যে ভিক্ষু, মানে এ পরিব্রাজক ছিল, অন্য সম্প্রদায়ের সন্ন্যাসী, মানে বৌদ্ধ ভিক্ষু হয়েছিল, তো সুভদ্র পরিব্রাজক বলেই উল্লেখ ছিল। তো তখন উনি বললেন যে এগুলো একত্রিত করতে হবে এবং সুবিন্যস্ত করতে হবে, না হলে এগুলো বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো তখন কি হলো যে এটাই ওখানে বলা, মানে এই যে সুভদ্রের মতো যদি কেউ ধর্ম বিনয়ের স্বরূপকে বিকৃত করতে না পারে সেই জন্য বলা, ধর্ম এবং বিনয়কে এটা পরে বলা হবে, এখানেই আছে। তো এরপরে বৌদ্ধ সংঘের অনুমতিতে 500 অভিজ্ঞ ভিক্ষু নির্বাচন করা হলো, তাদের মধ্যে 499 জন ছিলেন অর্হৎ। এটা তোমাদের কোনো একটা ক্লাসে আমি বলেছিলাম যে শ্রোতাপত্তি, সক্রেতাগামী, অনাগামী এবং অর্হৎ 4টি বৌদ্ধ যে ধর্ম সাধনার স্তর বলা হয়। অর্হৎ হচ্ছে সর্বোচ্চ স্তর, অর্হৎ মানে যিনি মোক্ষ লাভ করেছেন। এবং তবে ভিক্ষু আনন্দ শ্রেষ্ঠ, এটা ধর্মাধর হয়ে গেছে কথাটা, ধর্মধর, ধর্মকে যিনি ধারণ করেছেন। ধর্ম অর্থ হচ্ছে বুদ্ধের যে থিওরিটিক্যাল পার্ট যেগুলো আছে। বিনয় হচ্ছে বিনয় পিটক তোমরা পড়েছ, নিয়মাবলী, এই করবে ওই করবে না, এই করলে এই শাস্তি হবে, ওই করলে ওই শাস্তি হবে, মানে সংবিধানের মতো বৌদ্ধ সংঘের নিয়মাবলী। আর ধর্ম হচ্ছে কি, যেটা হচ্ছে স্পিচগুলো বা থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে, প্রতীত্ব সমুৎপাদ, আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, এই সবগুলো। এবং এটা মেনলি বোঝানো হচ্ছে বুদ্ধের যে স্পিচগুলো, সূত্র যেগুলো আছে, ডিসকোর্স, তো সেগুলো যিনি ধারণ করেছেন তিনি ধর্মধর। এটা হয়ে গেছে ভুলবশত। তো বুদ্ধ কর্তৃক নির্দিষ্ট হয়েছিলেন বলে সেই জন্য তাকে সঙ্গীতের জন্য নির্বাচন করা হয়। তবে বলা হয় যে তিনি সঙ্গীতি দিবসে অরুণোদয়কালে, তোমরা ওই ভাষাগুলো বুঝতে পারো না বলে আমি আরও নোটটা পড়ছি না, একটা গল্পের মতো বলে দেওয়া যেত।
অরুণ মানে হচ্ছে সূর্যাস্তের মানে সূর্যোদয়ের পূর্বে যে আকাশে যে একটা লাল হয়ে ওঠে না আকাশ, সেইটাকে অরুণ বলা হয়। আহ, তো রক্তিম আভা যেটা, তো অরুণ উদয়কালে মানে ওই একদম প্রভাতের সময়ে তিনি অর্হত্ব লাভ করেন। মানে ওই যে মোক্ষ যে অবস্থা সেটা তিনি লাভ করেন। তো মোট হলো তাহলে 499 নির্বাচন হয়েছিল অর্হৎ, আর একজন তিনি পরে অর্হৎ হয়ে গেলেন মানে সঙ্গীতির আগে। তো 500 জন অর্হৎ ভিক্ষু নির্বাচিত হয় এবং সঙ্গীতির স্থানরূপে রাজগৃহের সপ্তকর্ণী গুহার সম্মুখস্থ পরিসর নির্ধারণ করা হয়। এগুলো এখনো সব আছে, কেউ রাজগীর গেলে দেখে আসতে পারো বা গুগলে সার্চ করতে পারো। এমনি একটা গুহা কেমন মানে কোনো অবিন্যস্ত মানে ন্যাচারাল গুহা। সেই সঙ্গে বর্ষাবাসের সময়, বর্ষাবাস হচ্ছে যেটা গুরু পূর্ণিমা, আষাঢ় মাসের যে পূর্ণিমা, আষাঢ় মাসের পূর্ণিমা থেকে কোজাগরি পূর্ণিমা মানে আশ্বিনের পূর্ণিমা, এই মাঝে 3 মাসটাকে বর্ষাবাস বলা হয়। এই সময় বৌদ্ধ ভিক্ষুরা বাইরে কোথাও বেরোন না। এই কথাগুলো নোট করে রাখবে, কারণ এই বর্ষাবাস ইত্যাদি শব্দগুলো বিভিন্ন জায়গায় পাবে। তো মানে ওই ইয়ে পূর্ণিমা মানে আষাঢ়ী পূর্ণিমা থেকে ওই আশ্বিন পূর্ণিমা, এই টাইমটা পিরিয়ড নির্ধারণ করা হয় এবং বলা হয় যে রাজগৃহে ভিক্ষুদের থাকার ব্যবস্থা করা হবে, অন্য ভিক্ষুরা থাকবে না এখানে। সঙ্গীতির কার্যরূপে প্রথমে ইতস্তত বিক্ষিপ্ত বুদ্ধ বচনে সংস্কার করে কোথায় কি বলা হয়েছে সেগুলো একত্র করা এবং সেগুলোকে পুনর্বিন্যাস করা, মানে সিস্টেমেটিক্যালি সাজানো। কিভাবে পুনর্বিন্যাস হবে সেটা পরে বলা হবে, মানে কিছুটা আইডিয়া তোমাদের হয়তো আছে এবং সেটা নিচে বলা আছে। আচ্ছা, তো এই হলো। তারপরে বুদ্ধ বচন মানে পুনর্গঠিত রূপ সমবেতভাবে আবৃত্তির মাধ্যমে হৃদয়ঙ্গম করার পরিকল্পনাও গৃহীত হয়, মানে কণ্ঠস্থ করা। সেকালে তো লেখালেখির চল ছিল না, বেদ যেমন কণ্ঠস্থ করে রাখা হতো, ত্রিপিটকও এরকম কণ্ঠস্থ করে রাখার ইয়ে আছে। এবং আজও অনেক ভিক্ষু আছেন শ্রীলঙ্কা প্রভৃতি, শ্রীলঙ্কায় এক্স্যাক্ট জানি না, কিন্তু বার্মাতে এরকম আছে, ত্রিপিটক ধর বলা হয় তাদের, গোটা ত্রিপিটক কণ্ঠস্থ। বিনয়ধর আছে, বিনয় পিটক কণ্ঠস্থ, এরকম সব আছে। তো মহাবংশ অনুসারে বলা হচ্ছে যে এটা পালি কোটেশন। বৎসানং দ্বিতীয় মাসে দ্বিতীয় দিবসে বলো, এইটা বোধ হয় তোমরা প্রথম পালি কোনো কোটেশন দেখছো লেখায়। ওয়াসানং মানে হচ্ছে বর্ষার, অ্যাকচুয়ালি বর্ষা শব্দটা মোস্ট প্রবাবলি প্লুরাল হিসেবে রাখা হয়েছে, মানে বর্ষাকাল যেটা বর্ষা, বর্ষার দ্বিতীয় মাসে দ্বিতীয় দিবসে বলে, দ্বিতীয় দিবসে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মানে চান্দ্র মাসের ক্যালকুলেশন তিথি অনুযায়ী। তো সেই হিসেবে হচ্ছে দ্বিতীয় মাসের দ্বিতীয় দিবসে, অর্থাৎ শ্রাবণ মাসের শুক্লা দ্বিতীয়াতে, এইতে সঙ্গীতি শুরু হয়। শুরু তো হয়েছে আষাঢ় মাসে, তাহলে শ্রাবণ মাসে সঙ্গীত শুরু হয় অর্থ কি, তার আগে ওই মানে এডিশনটা তৈরি হচ্ছিল, মানে সাজানো গোছানোটা। তারপরে কি আবৃত্তির কার্যটি শ্রাবণ শুক্লা দ্বিতীয়াতে মানে 2 মাস পরে শুরু হয়েছে। আচ্ছা, এই সঙ্গীতই সভাপতি নির্বাচিত হন স্থবির মহাকাশ্যপ। তিনি শ্রেষ্ঠ বিনয়ধর উপালিকে, আচ্ছা এখানে এবার প্রসিডিংস বলা আছে কীভাবে সঙ্গীতির কার্য হয়েছিল। বিনয়ধর হচ্ছে যিনি বিনয় বিষয়ে মানে বিনয় পিটকের বিষয়ে যিনি অভিজ্ঞ, তো সেই উপালিকে প্রথম পারাজিকা, দ্বিতীয় পারাজিকা ইত্যাদি শিক্ষাপদগুলির নিদান, মানে নিদান মানে মূল কারণ, যদিও মানে নিদান হচ্ছে গল্প যেটা। প্রথম পারাজিকাটা তো ধরো বা দ্বিতীয় পারাজিকাতে যদি বলা হয় যে দ্বিতীয় পারাজিকা কি আসলে, অদত্ত গ্রহণ। আচ্ছা ধরো অদত্ত গ্রহণের বিষয় মানে যেটা দেয়া হয়নি যদি কেউ নেয় কোনো ধনসম্পদ বা কিছু, তো কোনো তো একটা ঘটনা হয়তো ঘটেছে, মানে কেউ হয়তো কোনো ভিক্ষু কিছু সম্পদ চুরি করেছেন বা কিছু, তখন গিয়ে বুদ্ধ বলেন যে যে ভিক্ষু এরকম এইসব কর্ম করবে তাকে সঙ্গ থেকে বহিষ্কার করা হবে। তো পারাজিক হতি পরাজয় মাপন্ন এরকম টার্ম আছে, তো তার ভিক্ষু সঙ্গে কোনো ঠাঁই নেই। এখন এইটা প্রত্যেকটা যে শিক্ষাপদ আছে নিয়মগুলো, সেগুলো কোনো না কোনো এরকম ঘটনার সাপেক্ষে তৈরি, তো সেইটাকেই নিদান বলা হয়। এবং নিদান শব্দটি যখন বুদ্ধ ঘোষ যে টিকা মানে ব্যাখ্যাকার
বিভিন্ন সূত্রগুলো যেমন আছে, ধর্মচক্র প্রবর্তন সূত্র, মহাপরিনির্বাণ সূত্র, কিছু সূত্রের নাম তোমরা শুনেছ। তো তার যখন উনি ব্যাখ্যা লিখতে মানে ব্যাখ্যা লিখছেন, শুরুতে এরকম নিদান বলে একটি অংশ রাখেন। নিদান হচ্ছে ওই মেন কারণ বা কনটেক্সট, কোন পরিপ্রেক্ষিতে এই সূত্র বলা হয়েছে, কোন পরিপ্রেক্ষিতে এই নিয়ম তৈরি হচ্ছে, সেই মূল কারণ। এটা নিদান কি, তখন বললেন অমুক জায়গাতে অমুক ঘটনা ঘটেছিল, সেই সময় বুদ্ধ এই নিয়ম করেছিলেন। পুদ্গলতে হচ্ছে অপরাধী ব্যক্তি, কার প্রসঙ্গে হয়েছিল। বস্তু হচ্ছে অপরাধের বিষয়বস্তু, মেন কন্টেন্টটা কি। যেমন প্রথম বাজিকার ক্ষেত্রে যে মানে মৈথুনের কথা বলা হচ্ছে, দ্বিতীয় বাজিকায় তৃতীয় যে অদত্ত গ্রহণ, কোনোটা হচ্ছে কাউকে যদি কেউ হত্যা করে বা নিজেকে অর্হৎ না হয়ে অর্হৎ বলে প্রকাশ করে, এটা হলো মেন অপরাধ। এবং প্রজ্ঞপ্তি, সেই সম্পর্কে এক্সট্রা যদি কিছু বলা হয়ে থাকে সেইটা। অনুপ্রজ্ঞপ্তি ইত্যাদি বিষয়গুলো আছে, মানে ডাইরেক্ট বলা হলো, পরোক্ষভাবে যদি কিছু বলা হলো ইত্যাদি। এগুলো সব পালিতে টার্মগুলো হয়, পুগ্গল, বত্থু, পৈয়ত্তি, সেগুলো বাংলা করে দেয়া হয়েছে। এইভাবে একের পর এক শিক্ষাপদ সম্পর্কে তথ্য সংগ্রহ করে উভয় বিভঙ্গ, অর্থাৎ ভিক্ষু বিভঙ্গ এবং ভিক্ষুণী বিভঙ্গ সংকলিত হয়। ভিক্ষু বিভঙ্গ ভিক্ষুণী বিভঙ্গের প্রসঙ্গে তোমরা জানো যে এই পাতিমক্ষর মধ্যে যে নিয়মগুলো আছে 227টা, ওদিকে ভিক্ষুণীদের ক্ষেত্রে 311টা, তার পুরো ডিটেলস ওখানে সংকলিত আছে। ওই জন্য বিভঙ্গ বা ব্যাখ্যা বলা হচ্ছে। কোথায় বলা হয়েছে, কাকে বলা হয়েছে, কেন বলা হয়েছে, সেটার কোনো এক্সটেনশন আছে কি না, এই রকম, মানে কোন ক্ষেত্রে সেটাকে ছাড় দেয়া হবে। আমার এক্সাক্ট মনে পড়ছে না, কোনো এক্সাম্পল দেখাতে পারলে ভালো হতো। যে যেমন একটা এক্সাম্পল আছে, ওই জুতো পরার প্রসঙ্গে। এমনিতে ভিক্ষুদের জুতো পরা নিষেধ, কিন্তু যদি কারোর পায়েতে খোস পাঁচড়া বা কিছু, মানে পায়ে কোনো ক্ষত বা কিছু তৈরি হয়, তখন তো খালি পায়ে হাঁটা কষ্ট দেয়। তখন নিয়ম হলো যে না, তাহলে ছাড় দেয়, মানে জুতো পরা যাবে। এবং সেগুলো হচ্ছে কোনো ঘটনা সাপেক্ষে। মানে বুদ্ধ প্রথম নিয়ম করলেন যে জুতো পরা যাবে না। এখন কোনো রোগ, মানে পায়ে কারোর কোনো ক্ষত হয়েছে, সে ওই পা ক্ষত শুদ্ধ হেঁটে হেঁটে এসেছে, দিয়ে তো পায়ের তো অবস্থা খারাপ হয়ে যাবে। তখন বললেন যে না, এই এরকম হয়েছে, তাহলে রোগ হলে তাকে জুতো ব্যবহার করতে পারে। তো এই রকম সব আছে। তো সেখানে ওই কোন ব্যক্তির ক্ষেত্রে হলো, কোন ঘটনার সাপেক্ষে হলো, এইগুলো সব সংকলন আছে। তো এইগুলো নিয়ে উভয় বিভঙ্গ, পালির হচ্ছে উভত বিভঙ্গ বলা হয়, ভিক্ষু বিভঙ্গ এবং ভিক্ষুণী বিভঙ্গ সংকলন হয়। এবং বিনয় পিটকের যে চূল্যবর্গের যে আছে, বদ্ধসদী স্কন্ধকে বলা হয়েছে এই কথাগুলি, যে উভত বিভঙ্গ সংকলন হয়, কিন্তু সেখানে মহাবর্গ, চূল্যবর্গ এবং পরিবার পাঠের নামের উল্লেখ নেই। অতঃপর মহাকাশ্যপ ভিক্ষু আনন্দ ওই যে বুদ্ধেরই শিষ্য, তার বইমাত্র ভাতা না, মানে মানে খুঁড়তুতো ভাই, তো তাকে এরকম ব্রহ্মজাল, সামান্য ফল ইত্যাদি সূত্রের দেশনাস্থল বা উদ্দিষ্ট ব্যক্তি, যার উদ্দেশ্যে সূত্র দেশিত হয়েছে, তা জিজ্ঞাসা করেন। এগুলো নিজের ভাষায় লিখতে পারো। ব্রহ্মজাল সূত্র, সামান্য ফল সূত্র হচ্ছে এগুলো দীর্ঘ নিকায়ের পরপর প্রথম সূত্র হচ্ছে ব্রহ্মজাল, দ্বিতীয় সূত্রে সামান্য ফল, এরকম সব আছে। কূটদন্ত সূত্র, কেবট্ট সূত্র, লোহিত সূত্র, এরকম সব আছে। দীর্ঘ নিকায়ের নোটটাই মনে হয় তোমরা দেখেছো। তো এই সূত্রটা কোথায় বলা হয়েছে, কাকে বলা হয়েছে, এইগুলো প্রশ্ন করেছেন। এখানে এই ভাষাগুলো একটু কঠিন আছে, নিজেদের ভাষায় লিখতে পারো। যে অমুক সূত্র কোথায় বলা হয়েছে, কাকে বলা হয়েছে ইত্যাদি জিজ্ঞাসা করে। এইভাবে সমগ্র পঞ্চনিকায়ের সংকলন হয়। এইবারে এইটা তো, এটা ওকে ওখানে বলা, ওটা ওকে ওখানে বলা। বুদ্ধের সমস্ত যে মানে যে প্রিচিং, যেটা উপদেশ প্রদান করে, সেটা 45 বছরে। তিনি 35 বছরে নির্বাণ লাভ করেন এবং 80 বছরে পরিনির্বাণ হয়। তো 45 বছর যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডে তো বহু স্থলে, বহু সময়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বলেন। সেটাকে সিস্টেমেটিক্যালি পঞ্চনিকায়ের মধ্যে সংকলন করা হলো প্রথম ওই 2 মাস ধরে। তারপরে এই আবৃত্তি, মানে সঙ্গীতি, যেটা সমবেত আবৃত্তি, সেটা হয়। এই প্রকারে ধর্ম বা বুদ্ধের দর্শন বিষয়ক উপদেশ এবং বিনয় বা সংঘের নিয়মাবলী সংকলিত হয়, মানে ধর্ম বিনয়ের সংকলন হয়। ওখানে কিন্তু কোথাও ত্রিপিটকের উল্লেখ নেই।
এবং মজার বিষয়, ত্রিপিটক শব্দটার প্রথম উল্লেখ পাওয়া যায় মিলিন্দ প্রশ্নে, যেটা 9 করে মানে খ্রিস্টীয় প্রথম খ্রিস্টপূর্বাব্দ প্রথম শতকের গ্রন্থ। বাকি 400 বছরের যত গ্রন্থ আছে ত্রিপিটক গ্রন্থ বা পরের, সেখানে ত্রিপিটকের উল্লেখ নেই, বা পিটক শব্দটারও ওই মানে ত্রিপিটক অর্থে কোনো উল্লেখ নেই। পিটক অর্থে ঝুড়ি বলতে বোঝানো হয়েছে। ধর্মবিনয় সংকলনের পরে মতবিরোধ সৃষ্টি হয়। তার কারণ হচ্ছে, এটা মহাপরিনির্বাণ সূত্রে উল্লেখ আছে যে মহাপরিনির্বাণ মানে পরিনির্বাণের পূর্বে, মানে দেহত্যাগের পূর্বে বুদ্ধ বলেছিলেন যে সংঘ চাইলে ক্ষুদ্রানুক্ষুদ্র শিক্ষাপদ সেগুলোকে বর্জন করতে পারে, কিন্তু কোনগুলো ক্ষুদ্রানুক্ষুদ্র শিক্ষাপদ সেটা জিজ্ঞাসা করা হয়নি। শিক্ষাপদ বলতে তো নিয়মগুলো, বিনয় পিটকের নিয়ম যেগুলো আছে। তখন সংঘের মধ্যে মতভেদ তৈরি হয়। কেউ বলছে যে না, পারাজিকা বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে ক্ষুদ্রানুক্ষুদ্র, কেউ বলছে পারাজিকা সংঘাতিশেষ বাদ দিয়ে বাকিগুলো, এইরকমভাবে মতবিরোধ হচ্ছে। তখন মহাকাশ্যপ বলছেন যে যে গৃহস্থ যারা আছেন তারা আমাদের শিক্ষাপদগুলো জানেন মোটামুটি কী কী সঙ্গের নিয়মাবলী। তা আমরা যদি এইরকম এই বুদ্ধের পরিনির্বাণের 2-3 মাসের মধ্যে, বুদ্ধের পরিনির্বাণ হচ্ছে বৈশাখী পূর্ণিমায়, আর দিকে সঙ্গীতি হচ্ছে শ্রাবণ মাসে, কমাস আছে, 3 মাস 4 মাসের গ্যাপ। তো এই কদিনের মধ্যেই যদি আমরা নিয়মকানুন বাদ দিতে শুরু করি, তাহলে লোকে বলবে যে এরা তো এরই মধ্যে সব নিয়মের নটচড় করতে শুরু করেছে। তো ওই জন্য উনি বলছেন যে ওটা যেমন আছে সেটা সেরকম থাকে, কিছু বাদ দেওয়ার দরকার নেই। তো এইটা থেকে গিয়ে এবার গোলমাল শুরু হয়। তখন ভিক্ষু সংঘ আনন্দ ওর ওপরে করেন যে দুঃখটা বলে অপরাধের আরোপ করেন। দুঃখটা মানে হচ্ছে দুষ্কৃত শব্দটা, তিনটা কথা গেল, এটা পালি শব্দ, মানে বাংলা হবে দুষ্কৃত। দুষ্কৃতি মানে যে খারাপ কাজ করে, দুষ্কৃত মানে হচ্ছে খারাপ কাজ, এই অর্থে বোঝাচ্ছে। তো দুঃখটা অপরাধ বলা হয়, এটা পালিটা আপত্তি বলে, দুঃখটা আপত্তি। তো কেন আপনি জিজ্ঞাসা করেন? আনন্দ ওখানে ছিলেন, উনি বললেন যে আকাঙ্ক্ষ মান আনন্দ সংঘ ক্ষুদ্রানুক্ষুদ্র শিক্ষাপদানি সমূহানে, এটা মহাপরিনির্বাণ সূত্রে আসে, তোমাদেরও পড়ানো হবে, এগুলোর উপর প্রশ্ন থাকে অনেক সময়। তো ওখানে এবার উনি জিজ্ঞাসাই করতে ভুলে গেছেন যে কোনটা ক্ষুদ্রানুক্ষুদ্র শিক্ষাপদ। তখন বলে যে আপনি কেন জিজ্ঞাসা করেননি, আপনি সামনে ছিলেন তখন। তো তখন আনন্দ বলছেন যে তার বুদ্ধের পরিনির্বাণ হবে, তখন আর কিছু মাথায় থাকে। উনি বলছেন যে আমি শোকগ্রস্ত ছিলাম বলে ভুলে গিয়েছি। এবার আরও অনেকগুলো তার ওপর মানে অ্যাকিউজিশন করা হয় শোকজ করার জন্য, কেন এরকম করলেন। আর একটি ঘটনা ছিল যে সেলাই করার সময় তিনি বুদ্ধের চিবর মারিয়েছেন। চিবর মানে তো বস্ত্র, যেটা চিবরটা অনেক বড় হয়, মানে বুদ্ধর নাকি ভীষণ দীর্ঘকায় ছিলেন, এবং তার যে দৈর্ঘ্যপ্রস্থ মানে হিসাব বলা হয় সেটা মানে অতি মানবিক। বুদ্ধের যে চিবর বিরাট আকৃতি, ভিক্ষাপাত্র বিরাট আকৃতি, ওগুলো পালি গ্রন্থগুলোতেই এরকম বলা হয়েছে। যাই হোক, তো মানে এত বড় ওটা এক প্রান্তে করে সেলাই করা খুব মুশকিল, তো উনি হয়তো মারিয়ে গিয়েছিলেন। তখন আনন্দ বলেন যে এটা অশ্রদ্ধাবশত উনি করেননি, ওটা সেবার জন্যই করেছেন। তারপর পরিনির্বাণের পর তিনি নারীদের দিয়ে প্রথম তথাগতের বন্দনা করেন, মানে নারী বা ভিক্ষুণী যারা ছিল তারা আগে প্রথম করেন। তো সেখানে আনন্দ বলছেন যে তারা অত্যাধিক ক্রন্দন করছিল এবং তাদের ক্রন্দনে তথাগতের শরীর অশ্রুসিক্ত হয়ে পড়ছিল। ওখানেও বেশ সুন্দর বিবরণ আছে, আবর্তন্তি বিবর্তন্তি ছিন্ন পাতং প্রবর্তন্তি, এরকম মানে বাংলায় বলে না যে গড়াগড়ি দিচ্ছে, মানে আবর্তন্তি মানে হচ্ছে ভার্টিক্যালি গড়াগড়ি, মানে ভূমিতে চলছে, আর বিবর্তন্তি মানে হচ্ছে ডিগবাজির মতন, মানে না, এটা হচ্ছে হরাইজন্টালি গড়াগড়ি, আর এটা হচ্ছে ভার্টিক্যালি, মানে একদম ডিগবাজির মতো খাচ্ছে শোকেতে। ছিন্ন পাতং প্রবর্তন্তি মানে গাছে গোড়া কেটে দিলে যেমন ধপ করে পড়ে না, মানে আস্তে আস্তেই একটু পড়ে, সেই রকমভাবে এত শোকগ্রস্ত কাঁদতে কাঁদতে ওরকম পড়ে যাচ্ছে। তো যাই হোক, পালি ভাষার সঙ্গে অনেক ভাষা বা কালচারের সঙ্গে আমাদের মিল আছে। যেমন
অডিও পরিবেশনা সূত্র, এটা পাঠ্য আছে তোমাদের। ওইখানে মানে আছে যে সন্ধ্যার সময় যে বুদ্ধ ধ্যান থেকে উঠেছেন, উঠে বলছেন আনন্দকে যে চলো পূর্বারামে যাব। পূর্বারাম একটা বিহার, বৌদ্ধ বিহার। তো গিয়ে গত্তানি পরিসিঞ্চিত, মানে গা ধোয়ার জন্য, লিটারালি গা ধোয়ার জন্য, স্নানের উল্লেখ নেই। তো মানে সন্ধ্যাবেলা উঠে গা ধোয়ার যে রীতি, শহরের লোক কী করে জানি না, কিন্তু গ্রামাঞ্চলে এটা এখনো এরকম আছে। এটা ভারতবর্ষের যে আবহাওয়া, সে 2500 বছর আগে একই রকমই ছিল, এবং তখনও লোকে গা ধুতো। তো এরকম অনেক কিছু আছে। তো যাই হোক, এরপরে সর্বশেষে বলা হচ্ছে যে মহাপ্রজাপতি গৌতমীর সঙ্গে প্রবেশে সহায়তা আনন্দের অপরাধ বলা হয়। তো যেটা তোমাদের একদিন ক্লাসে হলো যে ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠানে, তো উত্তরে আনন্দ বলেন ওই যেটা বুদ্ধকে বলেছিলেন যে গৌতমী তথাগতের মাসি, এবং তার মৃত্যুর পর তাকে স্তন্যদান করে পালন করছেন, সেই জন্য তার ধর্মাচরণে অধিকার আছে। ওই 4টে যে সঙ্গীতি অনুষ্ঠানের পরে তাকে আরোপ করা হয়েছিল, সেগুলো তিনি অমূলক প্রমাণ করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি অপরাধ স্বীকার করে নেন, যেহেতু ভিক্ষু সংঘ বলেছে, সেই জন্য তাদের শ্রদ্ধা করে, মানে তাদের মান রাখতে বা তাদের করার জন্য। আচ্ছা, এবার একটু তাড়াতাড়ি বলতে হবে কেন বাকিগুলো আছে। আচ্ছা, চূল্যবর্গের সঙ্গীতির বিবরণের শেষে উল্লেখ আছে যে দক্ষিণাগিরি থেকে, অনেকে বলে দক্ষিণাগিরি হচ্ছে বিন্ধ্য পর্বত, তো এটা এক্স্যাক্ট বলা যায় না, তো ওই কি অনুমান করা হয়। তো পুরাণও বলে একজন পুরাণ স্থবির, তিনি রাজগৃহে আসেন, তাকে বলা হয় যে আপনি সঙ্গীতিতে যোগদান করুন। তো তিনি তখন বলেন যে না, আমার দরকার নেই না, মানে তার কথাগুলো ভালোবাসাতেই বলা, যে হ্যাঁ সঙ্গীতই খুব ভালোই হচ্ছে, কিন্তু আমি তথাগতের উপদেশ যেমন শুনেছি আমি সেইভাবেই হৃদয়ে ধারণ করব, মানে এই যে সংঘের যে বিষয়, সেটাকে আমি সেখানে পার্টিসিপেট করব না। এগুলো হচ্ছে সংঘভেদের একটা সূক্ষ্ম যে বীজ। সংঘভেদ বলতে হচ্ছে বৌদ্ধ সংঘের যে যেটা ইংরাজিতে কি একটা বলে টার্ম, স্কিজম বলে মনে হয়, একটা শব্দ আছে, মানে বিভেদ তৈরি হওয়া, যেটা সম্প্রদায়ের বিভাজন। তো ওই পালিতে সংঘভেদ বলা হয়। তো ওইগুলো সব বীজ আছে, মানে বুদ্ধের সময়ই কিছু কিছু এই ধরনের এলিমেন্ট তৈরি হয়েছিল। আচ্ছা, এরপরে পঞ্চশত ভিক্ষু যোগদান বিশেষে পঞ্চশতী বিনয় সঙ্গীতি বলা হয়। এখানে কিছুই প্রসঙ্গে বলা হয়েছে, রিভিউ। এরও গুরুত্ব অপরিসীম, কেননা বুদ্ধ যে সকল উপদেশ দিয়েছিল সেটা এখানে সংকলিত হয়। আচ্ছা, এখানে মহাবংশ প্রভৃতিতে বলা হয়েছে যে সমগ্র ত্রিপিটকের সংকলন হয়, কিন্তু চূল্যবর্গে আমরা দেখছি যে শুধু ধর্ম বিনয় উল্লেখ আছে, এবং ধর্ম বলতে পঞ্চনিকায়, আর বিনয় বলতে বলা হচ্ছে উভয় বিভঙ্গ। মহাবর্গ, চূল্যবর্গ, পরিবার পাঠ, বিনয় পিটক, মডার্নের বিনয় পিটক, তার উল্লেখ নেই, এবং অভিধর্মের কোনো উল্লেখই নেই। এবং অভিধর্ম পিটকের কথাবস্তু তো 200 বছর পরে তৃতীয় সঙ্গীতিতে রচিত হয় অশোকের সময়ে। এইসব বিষয় এখানে বলা আছে। আর সংস্কারের মাধ্যমে পালি ত্রিপিটক শাখাবলী আত্মপ্রকাশের সহজ কথায়, হ্যাঁ, তো ওই যে ধর্মবিনয় বলে যে সংকলন হয়েছিল, মানে উভয় বিভঙ্গ এবং পঞ্চনিকায়, ওইটাকে ভিত্তি করেই পরবর্তীকালে যাবতীয় যে বৌদ্ধ বিভিন্ন শাখাগুলো তৈরি হয়েছিল, স্থবিরবাদী, সর্বাস্তিবাদী, তারপরে লোকোত্তরবাদী, মহিষাসক, মহাসাংঘিক, ধর্মগুপ্তক, এরকম বিভিন্ন শাখা আছে। তাদের যে ত্রিপিটক, সেগুলো কিন্তু ওই মূল ত্রিপিটকেরই একখানা ভিন্ন ভিন্ন ভার্সন। তো যার জন্য প্রথম সঙ্গীতি অসীম গুরুত্ব সম্পন্ন। আচ্ছা, এই গেল প্রথম সঙ্গীতি। তোমাদের কিছু জিজ্ঞাসা আছে এখান থেকে? ঠিক আছে। আচ্ছা, এবার দ্বিতীয় সঙ্গীতি। প্রথম সঙ্গীতি হচ্ছে অজাতশত্রুর সময়। এখানে নোটে কি লেখা আছে? মোস্ট প্রবাবলি এটা মেনশন নেই। বর্ষানাং দ্বিতীয় মাসে এটা অ্যাড করবে যে অজাতশত্রুর রাজত্বকালে, খাতায় নোট করে রাখো, নোট লেখার সময় করবে, অজাতশত্রুর রাজত্বকালে প্রথম সঙ্গীতি হয়েছিল। আচ্ছা, এবার যদি হিস্ট্রি দেখা হয়, মগধের হিস্ট্রি, অজাতশত্রুর পরে উদয়ভদ্র, নাগ দশক ইত্যাদি 3-4 জন রাজা ছিলেন, সব পিতৃহন্তা, মানে বাবাকে হত্যা করে রাজা হয়েছে। তারপরে ওই
শিশুনাগ বংশের যে প্রবর্তন হলো, শিশুনাগ এবং তার পরে সন্তান মনে হয় কালাশোক ছিলেন। তো কালাশোকের সময়কালে রাজধানী হয়ে গেছিল বৈশালী। তো কালাশোক মোটামুটি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তো সেই সময়ে কি ঘটনা হয়, আচ্ছা আগে প্রশ্নগুলো বলে দিই। ওই প্রসিডিংস অফ সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, অথেন্টিসিটি, সার্কামস্ট্যান্সেস, পয়েন্ট আউট এফেক্ট অন সংঘ, কাউন্সিল মে ক্লেম ডিসক্রিমিনেশন হিস্ট্রি। আচ্ছা, মোট কথা এখানে যে বিষয়গুলো বলছে যে ওই দ্বিতীয় সঙ্গীতির যে প্রসিডিংসগুলো বলতে তার অথেন্টিসিটি, আদৌ কি দ্বিতীয় সঙ্গীতি হয়েছিল, তার ঐতিহাসিক সত্যটা কতটা, এগুলো আসলে মানে বলতে নেই। পাশ্চাত্যের যারা স্কলার আছে না, তারা কোনোদিনই ভারতীয় ইতিহাস বা সেগুলোকে ভালোভাবে কোনো মানে কমেন্ট বা বিশ্লেষণ করেনি। সব জায়গাতেই এরকম নেগেটিভ জিনিস ঢুকিয়ে রেখেছে। না দ্বিতীয় সঙ্গীতি হয়নি, তারপরে এটা ঐতিহাসিক সত্য নয়, ওটা ঐতিহাসিক নয়, এই সব কথায় ভরপুর। উইন্টারনিটসের যে আছে মানে তার লেখাগুলোর মধ্যে এরকম ছত্রে ছত্রে, হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার সেকেন্ড ভলিউম যেটা আছে, তার মধ্যে বৌদ্ধ সাহিত্য এবং জৈন সাহিত্যের আছে, সেখানে বিভিন্ন জায়গাতে এরকম নেগেটিভ কমেন্ট দেওয়া আছে। মানে বৌদ্ধ গ্রন্থগুলো প্রসঙ্গে অনেক জায়গায় উনি বলছেন যে কোনো কনটেক্সে মানে ইরেলিভেন্ট কথাবার্তা লেখা আছে। মোস্ট প্রবাবলি ইতিবুদ্ধক প্রসঙ্গে ওনার এরকম একটা কমেন্ট আছে যে গ্রন্থের মধ্যে সাদৃশ্য নেই, মানে বক্তব্যের একটা অসামঞ্জস্য ইত্যাদি আছে। কিন্তু টিকা পড়তে গেলে বুদ্ধঘোষের যে টিকা আছে সেখানে খুব সুন্দরভাবে কনটেক্সটগুলো বলে দেওয়া আছে, কোন প্রসঙ্গে কি আসছে, তার আভ্যন্তরীণ অর্থ কি আছে। এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে পাশ্চাত্য মানে টপ সো কল্ড স্কলার যারা, তাদের ট্রান্সলেশন বা তাদের মন্তব্যের থেকে অনেক ভালো আমাদের দেশীয় যে টিকা ভাষ্য যেগুলো আছে সেগুলো পড়ার। হাজারো উইন্টারনিটস একজন জার্মান ভদ্রলোক, তিনি বইপত্রগুলো পড়েছেন, পড়ে কমেন্ট করছেন। আর বুদ্ধঘোষ তো সর্বত্যাগী সন্ন্যাসী, তিনি তো করার জন্য শ্রীলঙ্কা গেলেন মানে কমেন্ট্রিগুলো রচনার জন্য। কত বড় ডেডিকেশন! দুইয়ের মধ্যে তো তফাৎ আছে না, যিনি সারা জীবন একটা একে পালন করছেন তার এক্সপ্লেনেশন, আর ইউরোপে বসে একজন কমেন্ট করছে, দুইয়ের মধ্যে অনেক তফাৎ। তো যাই হোক, তো আমাদের দুর্ভাগ্য এই কলোনিয়াল সিস্টেমের যে সিলেবাস বানিয়ে দেওয়া হয়েছে সেগুলো আমরা এখনো পড়ছি এবং সেই প্রশ্নগুলো মানে আওড়াচ্ছি এখনো পর্যন্ত। তো যাই হোক, এই বিষয়বস্তু আছে। আর একটা বলা আছে যে কি এফেক্ট হয়েছিল বৌদ্ধ সংঘের ওপর, এটাও পরে যখন বলা হবে সেখানে আলোচনা হবে। আচ্ছা, তো এখানে বিষয় হচ্ছে যে আচ্ছা, তো অজাতশত্রু থেকে আমরা কালাশোকে আসলাম। কালাশোক বা কাকবর্ণ বলা হয়। তো তিনি হচ্ছেন ওই বৌদ্ধের পরিনির্বাণের 100 বছর পরে, মানে মোটামুটি টাইম পিরিয়ডটা হবে সামথিং 400 খ্রিস্টপূর্বাব্দ, এরকম একটা টাইম পিরিয়ড হবে। তো ওই সময়ে যেটা ঘটনা এখানে কি উল্লেখ আছে, আচ্ছা নোটটা থেকেই বলি। এখানে ওই একই কথা বলা, সঙ্গীতই কাকে বলে সেটা বলা হয়েছে। দ্বিতীয় সঙ্গীত সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি, এইগুলো ওই একই আছে, চূল্যবর্গ আছে, দীপবংশ, মহাবংশ, এইসবে এইটা বলা হলো যে কোথা থেকে আমরা সোর্সগুলো পাচ্ছি। এবারে গিয়ে সঙ্গীতের বিষয়বস্তু শুরু হচ্ছে। আচ্ছা, এইখানটা একটুখানি গল্প একটা বলতে হবে, সেটা হচ্ছে যশ নামে একজন পশ্চিম দেশীয় ভিক্ষু, পশ্চিম মানে ওয়েস্ট না, মানে ভারতবর্ষের পশ্চিম, মানে একদম এখনকার মধ্যে গুজরাটের পশ্চিম না, মানে ওই মথুরা ফথুরা যে অঞ্চল, সুরসেন যে অঞ্চলগুলো আছে, এই জায়গায় মানে বুদ্ধিজম যতটা স্প্রেড করেছে 100 বছরের মধ্যে, মানে বুদ্ধের মানে মানে বৌদ্ধ ধর্ম তৈরি 100-150 বছরের মধ্যে, তার যে পশ্চিম রিজিয়ান মানে কুরু পাঞ্চাল ওই রিজিয়ানের ভিক্ষু, তিনি বৈশালী এসেছেন। বৈশালী কি, বৈশালী হচ্ছে সেই সময় ভারতবর্ষের মানে রাজনৈতিক ভরকেন্দ্র। প্রথমে তো মগধে ছিল, মানে রাজগৃহ থেকে পাটলিপুত্রে রাজা অজাতশত্রু শিফট করলেন, সেখান থেকে কালাশোকের সময় শিফট হলো বৈশালীতে। তো বৈশালী হচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক
ভরকেন্দ্র এবং ক্যাপিটাল। তো অবভিয়াসলি যেটা হয়, রাজধানীতে তো মানে বৈভব অনেক বেশি হয়, এবং যত বৈভব বাড়ে মানে অ্যারেঞ্জমেন্ট, আচার আসন, সেখানে স্পিরিচুয়ালিটি এমনিই কমে যায়, এটা সত্য। তো বরং যারা বনে জঙ্গলে গিয়ে তপস্যা করেন তাদের মধ্যে এই নিষ্ঠা বা ত্যাগ ইত্যাদি অনেক বেশি থাকে। তো উনি এসেছেন বৈশালী, এসে দেখেন ওই উপশতর দিনে, উপশত হচ্ছে পূর্ণিমা অমাবস্যাতে বৌদ্ধদের হয়, মানে প্রাতিমোক্ষ পাঠ হয়, এবং বৌদ্ধ গৃহস্থ যারা তারা উপোস করে এবং ওই ধর্ম কথা শ্রবণ করতে যায়, পঞ্চশীল গ্রহণ করে ইত্যাদি, মানে ব্রতর মতন এক প্রকার। তো ওইখানে গেছেন, গিয়ে দেখেন একখানা বিহারের মধ্যে কি বালুকারাম মানে বলা আছে, চুল্লবর্গে বালুকারাম বলা আছে, মানে যে বৈশালীর বিহার ছিল, সেখানে এর পাত্রে কাংস পাত্র, কাঁসার পাত্র রাখা হয়েছে, তাতে জল রাখা হয়েছে, আর গৃহস্থরা গিয়ে তাতে মানে টাকা পয়সা দান করছে। টাকা পয়সা তো তখনকার মুদ্রা হতো, রৌপ্য মুদ্রা বেসিক্যালি, ওই সময় যে ছিল যেটা কারেন্সি, ওই কারসাপন টারসাপন ছিল না, কারসাপন, মাস, পাদ, কাকনি, এগুলো তখনকার ইউনিট। তো ওইটা দেখে উনি দেখছেন, আরে এ তো সোনাদানা মুদ্রা নেওয়া নিষিদ্ধ ভিক্ষুদের জন্য, আর এরা এগুলো কালেক্ট করছে। তখন উনি গিয়ে ওই উপাসকদের, মানে যারা গৃহস্থ ভক্ত, তাদের বলছেন যে আপনারা এরা দেবেন না, এটা বুদ্ধের যে উপদেশের বিরুদ্ধ, তার নীতি বিরুদ্ধ। এইটা বলতে তখন তারা সব দেয়া বন্ধ করে দিয়েছে। এদিকে ওই বৈশালীর বজ্জিপুত্তক ভিক্ষু বলা হয়, এই যে বৃজিপুত্তক বলা আছে, বৃজি রাজ্যের বলে বৃজিপুত্তক, পালিটা বজ্জিপুত্তক বলা হয়, ব অন্তস্থ বদি হয়। তো ওরা তখন হয়ে ওনার প্রতি শাস্তি প্রদান করেছে। কি এটা বলে, তর্জনীয় কর্ম না উপেক্ষণীয় কর্ম, এরকম বলা হয়। এগুলোই বিনয়ের মানে অত সেই লয়ের জিনিস, বিনয় পিটকের যে জিনিসগুলো আছে ওই রকম একটা কিছু হবে। তো যাই হোক, উনি তখন ওখান থেকে চলে যান পশ্চিম দেশে গিয়ে। যারা অভিজ্ঞ ভিক্ষু ছিলেন, যেমন রেবত, তারপর শানবাসী বা এরকম নামগুলো মনে পড়ছে না, তো তাদের বলেন দেখুন ওখানে এইরকম সব চলছে। তো তখন পশ্চিম দেশ থেকে সব ভিক্ষুরা সমবেত হয়ে আসেন, যে এরা যখন আসছে তখন বজ্রীপুত্তক ভিক্ষুরা, এরা তো রাজধানীর ভিক্ষু, এরা গিয়ে কালাশককে বলেন যে এই সব ভিক্ষুরা আসছেন আমাদের বৈশালীর যে বৌদ্ধ বিহার দখল করার জন্য। তখন ইনি রাজা এসে করেন, মানে প্রোটেকশন দেন। এবার একখানা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়। তখন গিয়ে ওই কালাশকের মধ্যস্থতা হয় যে ঠিক আছে, বিচার সভা হবে, যে হ্যাঁ এই যে সোনাদানা নেয়া, এবং আরও 10খানা নিয়ম ছিল, নিয়ম নয় মানে 10খানা মানে বুদ্ধ যা বলে গেছেন তার বিরুদ্ধ কাজ এরকম চালু হয়েছিল। কেউ দশবস্তু বলা হয়, 10 বস্তু, পালিটা দশবত্থুনি বলা হয়। এটা নিয়ে প্রশ্ন থাকে। আচ্ছা, এখানে প্রশ্নটা দেয়নি, এটা তো দেওয়া উচিত, শব্দটা লিখে না, এটা এইভাবে দেয় অনেক সময়। হোয়াট ডু ইউ মিন বাই দশবত্থুনি? দশবত্থুনি, দশ বস্তু, বস্তুটা পালিতে বত্তু হয়, আর নি হচ্ছে প্লুরাল হচ্ছে, এটা তোমরা পড়বে গ্রামার ক্লাসে। উকারান্ত শব্দ, এটা উকারান্ত শব্দের প্লুরালে নি হয়, প্লুরালে নর নরা বত্থু বত্থুনি এরকম হচ্ছে। তো হোয়াট ডু ইউ মিন বাই দশবত্থুনি মানে কি বোঝো? ওইটাও একটা দ্বিতীয় সঙ্গীতি রিলেটেড প্রশ্ন। আচ্ছা, আজকে একটু 10:30 পর্যন্ত ক্লাস নিয়ে নিচ্ছি, কেননা 3টে সঙ্গীতি তাহলে হয়ে যাবে, বা 2টো সঙ্গীতিও পড়ানো যায়, পরের দিন বাকি 2টো পড়িয়ে দেওয়া যায়। আর এইগুলো না, মানে এগুলো তো একদম কোর জিনিস, এগুলো মানে এই শুধু নোটটার জন্য নয়, গোটা যে পালি 400 নাম্বার পড়বে তাতে ঘুরে ফিরে এই কনসেপশনগুলো কাজে লাগবে, যার জন্য এটা ধরে ধরেই পড়া উচিত। আচ্ছা, তো ওই দশবর্ধনীর কথা উঠলো, হ্যাঁ, তো তখন ওটা বিচার সবার হয় যেগুলো কি ঠিক। তো তখন পশ্চিম দেশীয় ভিক্ষুরা তারা পুরো রেফারেন্স দিয়েছেন, দেখুন এই বিনয় পিটকে বলা আছে, এটা ঠিক না, এটা করা উচিত না। তো তখন গিয়ে যে পশ্চিম দেশীয় যে মত, যেটা মানে প্রাচীন মত যেটা, সেটাই অ্যাকসেপ্টেড হয়। আর
এখানে যারা ছিলেন তাদেরকে সংঘ থেকে বহিষ্কার করা হয় যে আপনারা অনাচার করছেন। সেই দশবস্তু কি সেটা এখানে উল্লেখ আছে। আচ্ছা, দশবস্তু কি এর আগে বলা যেটা, যে এখানে কি আছে, ও এখানে গল্প লেখা আছে ওই জলপূর্ণ কাংশপত্রের তো স্বর্ণমুদ্রা গ্রহণ অসঙ্গ বলেন পশ্চিম দেশীয় ভিক্ষুরা আসেন, একত্রিত বিষয়ের বিনয় দশবস্তু বিচারের আয়োজন করা হয়। আচ্ছা, ওই যে বিচার সভা যেটা হয়, বলা হয় যে কালাশকের রাজত্বকালে, এটা দীপবংশে বলা হয়েছে, দশম বর্ষে কুটাগারশালায় আয়োজন করা হয়। অপরপক্ষে মহাবংশ, তুল্যবর্গ ইত্যাদি গ্রন্থে বালুকারামের উল্লেখ হয়েছে। এরা দীপবংশে বলছে কুটাগারশালায়, মহাবংশ তুল্যবর্গের মধ্যে বালুকারামের উল্লেখ আছে, মানে কোন জায়গায় হয়েছিল সেটা। উক্ত সভাতে পূর্বাঞ্চলীয় ভিক্ষুদের মধ্যে, পূর্বাঞ্চল মানে হচ্ছে বৈশালী, বৈশালী তো আমাদের বিহারে পড়ছে, পশ্চিম দেশ মানে তো বললাম দিল্লি ফিল্লি, ওই যে পূর্বাঞ্চল ওই দিকের। তো পূর্বাঞ্চলের ভিক্ষুদের পক্ষ থেকে সর্বকামী, সাড়, ক্ষুদ্র শোভিত, বশবগামী, পশ্চিমাঞ্চলীয় ভিক্ষুদের মধ্যে রেবত, সম্ভূত, যশ, সুমন প্রভৃতি স্থবির নির্বাচিত হন, দিয়ে সভা হয়। তো অতঃপর সংঘের অনুমতিতে রেবতথের সর্বকামী থেরকে দশবস্তু বিনয় সঙ্গত কিনা জিজ্ঞাসা করলে কোন কোন নিয়ম বিনয় বিরুদ্ধ তা তিনি প্রকাশ করেন। আর দশবস্তু শেষে বলছি আমি, বিনয় বিরুদ্ধ বলে প্রমাণিত হলে, মানে ওই টাকা পয়সা নেওয়ার ব্যাপারটা যেমন একটা আছে। তুল্যবর্গের বর্ণনা এখানেই শেষ হয় এবং বলা হয় সপ্তশত ভিক্ষু এখানে সমবেত হয়, এটা সপ্তশতিক বিনয় সঙ্গীতি নামে পরিচিত হয়। এই জন্য তুল্যবর্গের যে দ্বাদশ স্কন্ধ সেটার নাম হচ্ছে সপ্তশতিক খণ্ড। অপরপক্ষে দীপবংশাদি গ্রন্থে বলা হয়েছে যে আরও 8 মাস ধরে এই সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এরপরে বলছে যে অধর্মবাদী ভিক্ষু যারা আছে তারা অন্য একটা সঙ্গীতি আহ্বান করেন, তারা সংখ্যায় ছিলেন 10,000। তো এই সঙ্গীতি এই জন্য মহাসঙ্গীতি নাম ধারণ করে এবং এতে যারা যোগদান করে তারা মহাসঙ্গীত নামে পরিচিত হয়। এবং তারা কি করে, ধর্ম বিনয়ের বহু অংশ বর্জন করে তার ক্রম পরিবর্তন করে, মানে চ্যাপ্টারগুলো যেমন আছে, ধরো পারাজিকা পাচিত্রী একটা সংকলন আছে, এগুলোকে চ্যাপ্টার পরিবর্তন করে বা অর্থের অপব্যাখ্যা করে মূলের প্রতিরূপ, মানে মেন যে ধর্মবিনয় সংকলন ছিল প্রথম সঙ্গীতি, তার অনুরূপ একখানা নিজেদের ভার্সন বানিয়ে নেন। অবশেষে দ্বিতীয় সঙ্গীতির শেষে বৌদ্ধগণ স্বতন্ত্র 2টি সম্প্রদায়ে বিভক্ত হন, একটা হচ্ছে থেরবাদী, একটা হচ্ছে মহাসঙ্গী। থেরবাদী হচ্ছে মানে হচ্ছে স্থবির, মানে অভিজ্ঞ ভিক্ষু, প্রাচীন ভিক্ষু। বলা হয় যে এই সঙ্গীতিতে এই যে সানবাসী, সর্বকামী প্রভৃতি কিছু স্থবির ছিলেন যারা বুদ্ধকে দেখেছেন, মানে 100 বছরের ওপর বয়স্ক ভিক্ষু। এবং অনেকে আছে যারা আনন্দকে দেখেছেন। আনন্দকে দেখেছেন কেন, মানে আনন্দ তো মানে সূত্রপিটকের অংশটা সংকলন করেছিলেন না, তাহলে স্বয়ং আনন্দকে দেখেছেন মানে তিনি সেরকম প্রাচীন ভিক্ষু, অভিজ্ঞ ভিক্ষু। তো স্থবিরদের মতবাদে যারা বিশ্বাসী তারা হলো স্থবিরবাদী, মানে প্রাচীন মতের। আর মহাসঙ্গীত হচ্ছে পরে যারা এই মহাসঙ্গীতি হয়েছিল তাদের যারা অনুসারী। তো এই দুটি সংঘ, মানে বৌদ্ধরা প্রথম বিভাজন হলো। তো এইটা হচ্ছে দ্বিতীয় সঙ্গীতির কনটেক্সট, এফেক্ট অন বুদ্ধিজম বলা যায়, এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তীকালে দেখা যায় এই থেরবাদীরা আবার 11টা ভাগে বিভক্ত হচ্ছে, মহাসঙ্গিকরা 7টা ভাগে। তো 7 আর 11 18খানার সম্প্রদায় তৈরি হচ্ছে অশোকের সময়। তো ওটা তৃতীয় সঙ্গীতির কনটেক্সট। তো এইখানে মোটামুটি বিষয় হচ্ছে, আর এই রিভিউটা শেষে বলছি, তার আগে দশবস্তুগুলো বানাও। এখানে পালি লেখা আছে। তো 10টা নিয়ম দেখো, কপ্পতি সিং, বানান ভুল এত আমি খেয়ালও করিনি, এটা সিঙ্গি হবে, সিঙ্গা হয়ে গেছে, সিঙ্গি লোনকপ্প। আচ্ছা, এখানে একটা বলার, তোমাদের যদি খুব কষ্ট হয় তাহলে পালিটা নাও মুখস্থ করতে পারো, বাংলায় লেখাটা লিখে দিতে পারো, আর যদি পালিটা তৈরি করতে পারো তো ভালো। সিঙ্গি কপ্পতি মানে হচ্ছে সম্ভব, সিঙ্গি লোন হচ্ছে শৃঙ্গের মধ্যে লবণ, লবণটা পালিতে লোন হচ্ছে গপ্প। তো শৃঙ্গের মধ্যে লবণ সঞ্চয় করা যাবে। এখানে কনটেক্সট হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের কোনো রান্না করা
জিনিস ছাড়া, মানে কাঁচা জিনিস যেটা, আহ, সেটা সঞ্চয় করার কোনো নিয়ম নেই। মানে চাল ডাল, তারপরে ঝাল মশলা, যেগুলো রান্নার জিনিস, সেগুলো সংগ্রহ করার নিয়ম নেই। মানে ভিক্ষা করে খেতে হবে, নাহলে কারোর নিমন্ত্রণ হলে নিমন্ত্রণে খেয়ে আসতে হবে। তো এইটারই হচ্ছে যে বর্ষাবাস যখন হয়, মানে এই 3 মাস হচ্ছে, তখন তো বাইরে যাওয়া যাবে না, তখন নুন টুন পাওয়া যাবে না। তো ওই জন্য শিঙের মধ্যে, শিঙের পাত্রে, আগে তো এইসবগুলো ব্যবহার করা হতো পাত্রগুলো, এখনো তো শিং টিংয়ের অনেক কিছু ট্রাইবাল মানুষজন মনে হয় ব্যবহার করে পাত্র হিসেবে। তো তাতে লবণ রেখে সঞ্চয় করে রাখা যায়। তারপর বলছে কপ্পতি দ্বঙ্গুলো কপ্প, দ্বঙ্গুলো মানে হচ্ছে দুই অঙ্গুলো, দ্বঙ্গুলো দুই আঙুল। দু আঙুলের ব্যাপারটা কি? বৌদ্ধ ভিক্ষুদের নিয়ম হচ্ছে, এগুলো ভালো করে শুনবে, পারলে কথাগুলো খাতায় লিখে রাখতে পারো, এখন না হলেও অ্যাটলিস্ট রেকর্ডিংও যদি দেখো তখন লিখে রাখবে। তো বৌদ্ধ ভিক্ষুদের নিয়ম হচ্ছে যে দুপুর 12টার পরে কোনো কঠিন খাবার খাওয়া যাবে না। দুপুর 12টা মানে হচ্ছে দ্বিপ্রহর, যেটা এখন তো আমরা ঘন্টায় বলি, তখন তো ওই প্রহর টহর হিসেবে গণনা হতো। এখন, তখন তো ঘড়ি ছিল না, ছায়া দেখে মাপা হতো। মানে ছায়াটা যখন ওই মাথার ওপর এলো, মানে তখন হচ্ছে 12টা বাজে। এবার এরা নিয়ম করছে কি, যে ঠিক আছে ছায়াটা আরো, মানে পূর্ব দিকে, মানে ছায়াটা পুরো মাথার ওপর এলো, দিয়ে আরো 2 আঙুল সরে যাওয়া পর্যন্ত, কত হবে, তো আধা ঘন্টা সময় পাওয়া যাবে এক্সট্রা। ওই এক্সট্রা টাইম ওই পর্যন্ত খাওয়া যাবে, 2 আঙুল ছায়া সরা পর্যন্ত। এটাও কিন্তু এই মানে খুব সূক্ষ্ম নিয়মের পরিবর্তন, মানে বুদ্ধ যা বলেছেন তার থেকে, কিন্তু এটাই অবক্ষয়ের সূচনা বলা যেতে পারে। তারপরে কপ্পতি গামান্তর কপ্প। গামান্তরের ব্যাপার হচ্ছে যে ভিক্ষুদের নিয়ম হচ্ছে 12টার মধ্যে তো খেতে হবে, কিন্তু একবারই খেতে হবে, দুবার খাওয়া যাবে না। মানে আমি সকালে মানে 8টার সময় এক জায়গায় খেয়ে এলাম, তাহলে 12টা পর্যন্ত খাওয়া যাবে, আবার আর এক জায়গায় খেতে যাব, এইরকম হবে না, এক জায়গাতেই করতে হবে। তো একবার ভোজন করে আবার অন্য গ্রামে ভোজন করা যাবে, এইটাই বৈশালীর ভিক্ষুরা করেছিল, মানে দুবার খাওয়া। কপ্পতি গ্রামান্তর মানে হচ্ছে গ্রামান্তর, অন্য গ্রাম। কপ্প, আচ্ছা, কপ্পতি আবাস কপ্প, এটারই হচ্ছে সীমা। এগুলো সব একটু টিপিক্যাল টার্ম আছে। সীমার ব্যাপারটা হচ্ছে আমাদের যেমন আহ, মানে আমাদের যে জেলা, মহকুমা, যে মানে ডিভিশনগুলো হয় শাসনের জন্য, না মানে শাসন, জুডিশিয়াল, এইসবের জন্য। মানে একটা থানায় কোনো ঘটনা ঘটলে সেটা ওই থানাতেই যেতে হবে, অন্য থানায় গিয়ে কেউ জিডি করতে পারো না, ইত্যাদি। তো সিমিলার হচ্ছে বৌদ্ধ সংঘের এখন সীমা হয়, মানে একটা বিহার, তার একটা সার্টেন এরিয়ার মধ্যে যতজন ভিক্ষু থাকছে, বা সার্টেন এরিয়ার মধ্যে যা কিছু ঘটনা ঘটবে, তার যে বিচার ইত্যাদি, সেটা ওই একটা নির্দিষ্ট সংঘের মধ্যেই হবে, এবং ওটাকে সীমা বলা হয়, এরিয়া নির্ধারণ করা হবে। হয়তো কোনো নদী, কোনো জঙ্গল, পাহাড় দিয়ে একখানা সীমা, যে এর মাঝের এরিয়াটা ওই সংঘের অন্তর্গত। তো ওখানের মধ্যে কোনো কিছু বৌদ্ধ সংঘ জনিত কিছু হলে সেটা ওখানে বিচার হবে। এবং বিচার কখনো উপশতর দিনে, ওই তোমাদের বলেছিলাম পড়ানোর সময় যে পূর্ণিমা অমাবস্যাতে উপশতর দিনে প্রাতিমোক্ষ পাঠ করা হতো এবং বিচার হতো আর কি অপরাধ হয়েছে। তো এই উপশত হচ্ছে কিন্তু ওই মানে বিচার সভা। এবার এইখানের ব্যাপারটা হচ্ছে, তাহলে একটা সীমানার মধ্যে ধরো কি এক্সাম্পল, ধরো কি দমদম একটা এলাকা যদি বলে, দমদম তো থানা আছে, দমদম থানার মধ্যে যদি যা কিছু ঘটনা হবে সেটা একটা জায়গাতেই বিচার হবে। এবার এইখানে যদি গিয়ে 2-4 জন আলাদা একখানা দল বানিয়ে যদি বলে যে না ওখানে না, আমরা নিজেদের মতন বিচার বানিয়ে ফেলবো, যে কি ভুল টুল হয়েছে আমরা নিজের মতন নিজেদের সেট আপ বানিয়ে নিয়ে, মানে সেটিং করে নেওয়া যাকে বলে, যে তোমার ভুলটা আমি বলবো না, আমার ভুলটা তুমি বলবে না, দিয়ে আলাদা একখানা নিজেদের বিচার করে নেওয়া হলো, মেন সবার সাথে করা হলো না। এইটার জন্য নিষেধ আছে, একটা সীমার মধ্যে সবাই একই সাথে তাদের বিচার হবে, উপশত হবে। তো এইটা বলছে আবাসক মানে কি, একই আবাসে, আবাস অর্থে বিহার, একই বিহারের মধ্যে কিছুজন আলাদা করে আমরা উপশত করে নেবো নিজেদের মতো, এটা এরা এরকম করতো। তারপরে কপ্পতি অনুমতি কপ্প। তো
কারীয় বানানটা এরকম হয়ে গেছে কেন? হিন্দির মতন, এটা বিন্দুটা হবে না। তো বলছে যে সঙ্গে তো নিয়ম থাকে, যেমন অভিজ্ঞ ভিক্ষু যারা মানে যারা ঊর্ধ্বতন ভিক্ষু, তাদের অনুমতি নিয়ে কোনো কাজ হবে, কোনো বিহারের কোনো সংস্কার হচ্ছে, কোনো ঘর বানানো, এটা ওটা সেটা, তো কেউ কিছু দান করলো সেটাকে অ্যাকসেপ্ট করা, সবের ক্ষেত্রে ঊর্ধ্বতনের অনুমতি নিয়ে কাজ করার ব্যাপার আছে। তো বলছে যে পরে অনুমতি পাওয়া যাবে বলে আগে এসেছে, আগে তো নিয়ে নিই, তারপরে দেখা যাবে কি হবে। তো এই রকম, কিন্তু উইদাউট কনসেন্ট কিছু অ্যাকশন নেওয়া যাবে না, কিন্তু এরা এটাই শুরু করেছিল নিজেদের মতন করা। তারপরে কপ্পতি আচিন্ন কপ্প। আচিন্ন মানে হচ্ছে যেটা হচ্ছে আচরিত, বাংলায় করলে এরকম একটা শব্দ বলা যায়। আচরিত মানে কি, যে এটা তো সবাই করে তাহলে আমরা করতে পারি, কিন্তু নিয়ম বিরুদ্ধ বলে মানে আমাদের আচার্য উপাধ্যায় মানে আমাদের টিচার যারা বা ঊর্ধ্বতনরা ভুল করছে বলে আমরাও করব, এটা কোনো কথা না। নিয়ম যেটা রুলস রেগুলেশন যেমন আছে সেটা ফলো করা উচিত। আচিন্যকে বলছে যে ঠিক আছে, আমাদের আচার্য প্রমুখরা এরকম করেছেন বলে আমরা এরকম করব। তো জানা এটা ভুল জিনিস, কিন্তু তাও সেটা রিপিটেশন হচ্ছে। তারপরে কপ্পতি অমথিত কপ্প। এখানে কনসেপ্ট হচ্ছে ওই 12টার পরে কঠিন খাওয়া যাবে না। তো বৌদ্ধ ভিক্ষুদের সেক্ষেত্রে কী হয়, ওই তরল জিনিস খায়, মানে ধরো ফ্রুট জুস, তারপরে ফ্রুট জুসের তো মহাবর্গে মানে বিনয় পিটকের মহাবর্গে মানে 40-50 রকম মানে রেসিপি আছে, কত রকমের রস সেকালে পান করত। তো বিভিন্ন ফলের রস ইত্যাদি এবং বিভিন্ন প্রিপারেশান। তো দইটা কঠিন জিনিস, তো দই খাওয়া যাবে না। কিন্তু বলছে যে যদি দইটা পরিপূর্ণ দই হয়নি, মানে হালকা হালকা জমেছে, এই রকম দুগ্ধ পান করা যাবে, মানে পুরো কঠিন না, একটু একটু মানে জমাট বেড়েছে, তো বলছে অমথিত কপ্প, তো সেটা পান করা যাবে। তারপরে কপ্পতি জলগিং পাতুম। জলগি হচ্ছে ইয়ে মানে যেটা ইয়ে কি লিকার না কি বলে, অ্যালকোহল, অ্যালকোহল এর তালে তাড়ি যেটা বলে না, তাল রস, গ্রামাঞ্চলে তো হয় গ্রীষ্মের সময় তাল রস তৈরি হয়। অ্যাকচুয়ালি তাল রসটা তো তাল রস, খেজুরের রস হয়, ওটাকে রেখে দিলে ফার্মেন্টেড হয়ে ওটা ওই গেজে যায়, তাড়ি হয়ে যায়। তো বলছে পরিপূর্ণ সুরায় পরিণত হয়নি এমন তাল রস পান করা যাবে। বৌদ্ধ ভিক্ষুদের কিন্তু যে কোনো মানে নেশার দ্রব্য পান করা নিষেধ, কিন্তু যেটা পুরোপুরি হয়নি, হালকা হালকা ফার্মেন্টেড হয়েছে, সেটা পান করা যাবে। সেই তাল রসের নাম হচ্ছে জলগি। আর কপ্পতি অদশকম নিষিদ্ধ। দশা মানে হচ্ছে ঝালর, ওই আসনের ধারেতে এরকম ঝিলমিল ঝিলমিল মানে সুতোগুলো এক্সেস থাকে না, একটা তো মোড়া হয়, খুব সুন্দর করে পাড় বাঁধানো হয়। মহিলাদেরও তো অনেক সময় শাড়ি ওড়না প্রান্ত দেশটা এরকম সুতো বেরিয়ে থাকে না, ওই ঝালোর মতন, ওইটা হচ্ছে দশা। তো এন্ড যেটা মানে পাড় যেটা, তুই বাঁধানো নয় এমন পাড়। তো বলছে ওরকম ঝালরযুক্ত আসন, মানে চারপাশে এরকম ঝিলবিলি টিলবিলি আছে, ওরকম আসন ব্যবহার করা যাবে। নিষিদন মানে আসন, নিষিদতি মানে বসা বোঝায়। তো ওই রকম ওই সুন্দর চিত্র মানে কাজ করা আসনে বসা নিষেধ। আর শেষে বলছে কপ্পতি জাতরূপ রজতম। জাতরূপ মানে হচ্ছে সোনা, রজত মানে তো জানো রূপ, রজত জয়ন্তী সিলভার জুবিলি। তো সোনা রূপার জিনিস ব্যবহার করা নিষেধ, বা সোনা রূপার মুদ্রা গ্রহণ নিষেধ। কিন্তু ওরা ওটা বলছে যে না, গ্রহণ করা যাবে। তো এইটার কনটেক্সটে গিয়ে ওই যশ বলে স্থবির তিনি গিয়ে দেখেন যে নিয়ে ঝামেলাটা শুরু হলো। তখন গিয়ে দেখা গেল না, এরকম একটা না 10খানা জিনিস এরা এরকম মানে নিয়ম বিরুদ্ধ কাজ করছে। তো এগুলো সব খণ্ডিত হয় ওই যে তর্ক সভায়, যে না এটা তো নিষেধ, এটা বিনয় পিটকের অমুক জায়গায় অমুক শিক্ষাপদ এটা উল্লেখ আছে, এইভাবে এগুলো খণ্ডন করা হয়। তো তারপরেই তাদের বহিষ্কার করে এবং তারা মহাসংগীতি করে আলাদা হয়ে যায়। এবারে ওই যে অথেন্টিসিটি অফ সেকেন্ড কাউন্সিল, ওইখানের জায়গাটা বলা হচ্ছে, আচ্ছা এইখানে শুরু হচ্ছে। তো বলছে পালি সাহিত্য বহির্ভূত বেশ কিছু উপাদানে এই সঙ্গীতের বিবরণ নেই, তিব্বতী উপাদান ইত্যাদিতে কিছু ক্ষেত্রে দেখা যাবে সেকেন্ড কাউন্সিলের কোনো উল্লেখ নেই। আবার কার্ন প্রমুখ পণ্ডিতগণের মতে সঙ্গীতির সময়কাল
আরও পরবর্তীকালে, মানে বলা আছে বুদ্ধের পরিনির্বাণের 100 বছর পরে, মানে চতুর্থ শতক নাগাদ হবে। তার কারণ হচ্ছে চুল্লবর্গের যে সপ্তশতিক স্বর্ণক আছে না, ওখানেই বলছে যে অমুক ভিক্ষু উনি আনন্দকে দেখেছিলেন, অমুক ভিক্ষু উনি বুদ্ধকে দেখেছিলেন। এখন বুদ্ধের পরিনির্বাণের 100 বছর পরে একজন বলছে যে বুদ্ধকে দেখেছেন, তার মানে তার বয়স মিনিমাম 100 বছর, 100 বছর আগে বুদ্ধকে দেখেছেন। এখন বুদ্ধকে ভিক্ষু অবস্থায় দেখেছে মানে তো সে না, মানে ভিক্ষু হওয়ার মিনিমাম বয়স হচ্ছে 20 বছর। তো 20 বছর ভিক্ষু হয়েছে, তারপর বুদ্ধকে দেখেছে, তারপরে 100 বছর পরে গিয়ে সে দ্বিতীয় সঙ্গীতিতে রেফারেন্স দিচ্ছে, তার মানে মিনিমাম বয়স 120 বছর। এবং আরও যে রেফারেন্স আছে উল্লেখ, সেখানে দেখা যায় কারো কারোর বয়স 140, 50, 165 হতে পারে। অবশ্যই এগুলোর কাউন্টার আর্গুমেন্টও দেওয়া যেতে পারে। অমুক বুদ্ধকে দেখেছেন মানে যে তিনি ভিক্ষু হয়েই দেখেছেন এরকম তো মেনশন নেই। হতে পারে হয়তো শিশুকালে দেখেছেন 5-6 বছর বয়সে, তো তাহলে বয়স সীমাটা আর একটু কমে। তো ওই জন্য বলছেন যে এর এত বয়স আবার হয় নাকি মানুষের, তো কারণ তারা বুদ্ধকে দর্শন করেছিল। এবং আরও বিভিন্ন মতের মধ্যে বৈসাদৃশ্য আছে, কিন্তু পালি ত্রিপিটক একরকম বলছে, এবং চুল্লবর্গ বলছে যে বালুকারামে, মহাবংশ বলছে কুটাগার শালায়, এরকম মতানৈক্য আছে। তো এইসব দেখে আরও ফ্র্যাঙ্কে ইনি এই সঙ্গীতই যে বাস্তবে সংঘটিত হয়েছিল কিনা সেটা তিনি অস্বীকার করতে চেয়েছেন। এগুলো পড়লে এখন ভীষণ বিরক্তি লাগে। ইউরোপিয়ান কালচার বা খ্রিস্টিয়ানিটি সম্পর্কে এরকম কোনো কিছু আরোপ করা হয় না, কিন্তু আমাদের বেলাতে সর্বক্ষণ এই ধরনের সংশয়গুলো প্রকাশ করা। তো যাই হোক, তবে দশবস্তুর বিষয়ে সত্য হলে বিবাদ নিষ্পত্তির জন্য যে সঙ্গীতটি অনুষ্ঠিত হয়েছিল এর সত্যটা স্বীকার করা যায়। এর কিছুটা রেফারেন্স আছে, এগুলো আসলে আমার বিষয় না, আমি তো ব্যাকরণ নিয়ে রিসার্চ করছি। অন্যান্য সম্প্রদায়ের, মানে এই লোকোত্তরবাদী, সর্বাস্তিবাদী, এদের সব এগুলো কি ইরানি কিছু কিছু পাওয়া গেছে, গিলগিট থেকে কিছু পাওয়া গেছে, যেটা পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে পড়ে। কিছুটা ওই তুর্কিস্তানের যে জায়গাগুলো আছে, বুদ্ধিস্ট সেন্টারগুলো ছিল না, কাশগড়, হোটান, ইয়ারখন্দ, সমরখন্দ, কুচা, এই যে সেন্টার ছিল বুদ্ধিস্ট সেন্টার, পেশোয়ার, এই জায়গার অনেক মনাস্ট্রি ইত্যাদি থেকে অনেক ম্যানুস্ক্রিপ্ট ইদানিং পাওয়া গেছে। সেখানেই মানে পালি ভার্সান যেটা আছে, মানে স্থবিরবাদীদের ত্রিপিটক ছাড়াও অন্যান্য ত্রিপিটক আবিষ্কার হয়েছে। সেখানের এই কম্পারেটিভ স্টাডিতে দেখা যাচ্ছে না এইরকম কিছু ঘটনা ঘটেছিল, কারণ এই নিয়মের তারতম্য আছে। তো সেখান থেকে এটাকে স্বীকার করা যায়। আচ্ছা, আমার মনে হয় আজকের মতন এই দুটো সঙ্গীতই থাকলেই ভালো হয়। এটা ভালোভাবে বাড়িতে পড়ো এবং আনুষাঙ্গিক যে বিষয়গুলো আমি বলেছি এগুলোকে মনে রাখবে। আশা করি তোমরা খাতায় নোট করে রেখেছো, নাহলে নোট করে রাখবে, কেননা এই জিনিসগুলো ঘুরে ফিরে কিন্তু বিভিন্ন রেফারেন্সে চলে আসবে। মানে এমন নয় যে জিনিসটা বোঝার জন্য এই ঘটনার বা ইত্যাদি বিষয় কিন্তু অনেক জায়গাতে অনেক নোটের মধ্যে চলে আসবে। মানে এই যে কনসেপ্টগুলো তোমাদের থাকলে ওই নোটগুলো লিখতে বা ওই ডেটাগুলো রিপ্রেজেন্ট করতেও তোমাদের সুবিধা হবে। আচ্ছা, পরের দিনে তাহলে তৃতীয় এবং চতুর্থ সঙ্গীতই করানো হবে। আচ্ছা, ওভারঅল এখানে প্রথম এবং দ্বিতীয় সঙ্গীতই পড়ানো হলো। এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে তো এই দুটোই সামনের দিনের জন্য কাজ রইল, দুটো সঙ্গীতই। আর বাকি পুরানোর মধ্যেও যদি কিছু লিখতে পারো তো লিখবে। আর একটা জিনিস করতে পারো তোমরা, সেটা হচ্ছে নতুনগুলো যখন লিখছো একটা পুরানোগুলো একটা রিভাইজ দিতে পারো। মানে একটুখানি চোখ বুলিয়ে নিলে আশা করি মনে আছে পুরানো যেগুলো নোট ফোট লিখেছিলে, তাতে প্র্যাকটিসটা ভালো হয়। আর একটা জিনিস তো লিখতে গিয়ে বুঝতে পেরেছো, টাইমে শেষ করাটা একটা ভীষণ ভাইটাল বিষয়। তো তোমাদের এই ছোটো নোটগুলো লিখতেই এরকম টাইম ওভার হয়ে যাচ্ছে, দুগুণ সময় নিয়ে নিচ্ছ। মানে 200 নাম্বার এক্সাম লিখতে গেলে তো তাহলে 3 ঘন্টায় শেষ করতে অসুবিধা হবে। তো এই প্র্যাকটিসটা করো। মানে নতুন লিখছো তো লিখছো, পুরানো নোটও একখানা ওরকম পাঞ্চ করে করে লিখতে থাকো, তাহলে রিভাইজটাও হবে আর লেখার মানে প্র্যাকটিসটাও হবে। ঠিক আছে, তাহলে আজকের মতন ক্লাস এখানেই থাকছে। স্যার বলছি ক্লাসটা কি 9টা এই আলোচনা শেষে হবে?